Hello, my dear students. Welcome again to the special English class from home. In our last classes, I have discussed unit number 1 of lesson number 5 of your textbook called Bliss. That is, I have discussed unit number 1 of the story Our Runaway Kite. In the last two episodes, I have discussed the general meaning of unit number 1 and also the question and answers. I hope you have all seen the video and also gone through the text very well, and by this time you have learned the unit 1 thoroughly. Today we will discuss lesson number 2. We will discuss unit number 2 of this lesson. Before I start, you should all be prepared with a pen, exercise book and the textbook. So let us proceed. In unit number 2, the narrator is that little girl, says, "It is always lovely on the big half moon in summer." narrator মেয়েটি বলছে যে সামারে অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুন কিন্তু খুব সুন্দর। ইট ইজ অলওয়েজ লাভলি, সবসময় খুব ভালো। লাভলি মানে সুন্দর, বিউটিফুল। অর্থাৎ বলতে চাইছে যে গ্রীষ্মকালে ওদের বিগ হাফ মুন বলে যে আইল্যান্ডটা, তাদের মানে আবহাওয়া খুব সুন্দর থাকে। ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। ওয়েন ইট ইজ ফাইন, ফাইন মিন্স সুন্দর, অর্থাৎ যখন আবহাওয়াটা সুন্দর থাকে। আবহাওয়া সংক্রান্ত অর্থাৎ ওয়েদারের ব্যাপারে আমরা দুটো শব্দ ব্যবহার করি। একটা হচ্ছে ফাইন, যখন আবহাওয়া ভালো, ঝকঝকে, খুব সুন্দর রোদ উঠেছে, সুন্দর একটা দিন, তখন আমরা বলি ফাইন ওয়েদার। আর যখন ঝড় বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, বাইরে বেরোনো অসুবিধা, তখন আমরা বলি ফাউল ওয়েদার। তো তোমরা কেন এই কথাটা বলা হলো, কারণ জানো যে ওরা একটা দ্বীপে থাকে আর সমুদ্রের মাঝখানে দ্বীপ। তো সমুদ্রের ধারে যারা থাকে বা দ্বীপে যারা থাকে সেখানে দেখা যায় যে প্রায়শই ঝড় বৃষ্টি হয়। কিন্তু সামারে যখন ওয়েদারটা ভালো থাকে, ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। হারবার মানে হচ্ছে কি, সেই পোতাশ্রয়, অর্থাৎ তার সামনে যে সমুদ্রটা, সেই সমুদ্রটা থাকে ব্লু, একদম নীল আর শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, এবং সেখানে যে উইন্ড, যে বাতাসটা থাকে খুব অল্প যখন ওয়েদারটা ভালো থাকে। অ্যান্ড রিপলস, রিপলস মানে হচ্ছে ছোটো ছোটো ঢেউ, তখন বড় ঢেউ থাকে না, ছোটো ছোটো ঢেউ থাকে। রিপলসের উদাহরণ আমি তোমাদের ভালো করে একটা দিচ্ছি, সেটা হচ্ছে যদি তোমরা কোনো পুকুরের ধারে, যখন ঝড় বৃষ্টি হচ্ছে না, শান্ত পুকুরের ধারে বসে পুকুরে যদি একটা ঢিল মারো, তাহলে যেখানে ঢিলটা পড়বে সেখান থেকে দেখবে যে জলের ছোটো ছোটো তরঙ্গ যেন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ওই যে ছোটো ছোটো জলের তরঙ্গ, ওটাকেই বলা হয় রিপলস। তো ওয়েদার যখন ভালো থাকে তখন ওই সমুদ্রটা শান্ত থাকে, সমুদ্রটা নীল, বাতাস অল্প বয় আর ছোটো ছোটো ঢেউ থাকে। তারপর ন্যারেটর বলছে, এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেকটা গ্রীষ্মে আমাদের কিছু না কিছু শখ থাকে। হবি মিন্স শখ। হবি ইজ সামথিং দ্যাট উই ডু ইন আওয়ার লিজার ফর আওয়ার প্লেজার অ্যান্ড রিক্রিয়েশন। অর্থাৎ আমাদের দৈনন্দিন যে কর্মব্যস্ততাপূর্ণ যে জীবন, এর বাইরেও আমরা মাঝে মাঝে এমন একটা কাজ করি যেটা করে আমরা আনন্দ পাই, যার মধ্যে আমরা আমাদের সৃজনশীলতার প্রকাশ পাই। যেমন কারো হবি হচ্ছে ছবি আঁকা, কারো হবি বাগান করা, কারো হবি গান গাওয়া, আবার কারো হবি হচ্ছে ফটো তোলা, এগুলো হবি। তো ওদের গ্রীষ্মে, ওরা বলছে যে প্রতিটা গ্রীষ্মে ওদের কোনো না কোনো একটা হবি থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। বলছে গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগে, ডিক আর মিমি হচ্ছে ওদের সেই কাজিনস, যাদের সঙ্গে ওদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তাদের আবার মিল হয়েছিল, সেটা আমরা পরে আসছি। ওই ডিক আর মিমি ওদের সঙ্গে থাকতে আসার আগে গত গ্রীষ্মকালে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়েছিলাম। ক্রেজি, ক্রেজি মিন্স ম্যাড। আমরা ঘুড়ি নিয়ে খুব পাগলামি করতাম। কেউ যদি কোনো ব্যাপার নিয়ে, ধরো কেউ ফুটবল নিয়ে ক্রেজি, সে দিনরাত ফুটবল খেলছে, ফুটবলের খেলা থাকলে টিভিতে দেখছে, ফুটবলের কোনো ম্যাচ হলে সে দেখতে চলে যাচ্ছে, তাকে বলে হি ইজ ক্রেজি অ্যাবাউট ফুটবল। তেমনি এরাও ছিল ক্রেজি অ্যাবাউট কাইটস। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। ওরা যে শীতকালে মেনল্যান্ডে যেত, সেই মেনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ড কানাডার, সেখানকার একটি ছেলে ওদের ঘুড়ি কীভাবে বানাতে হয় সেটা ক্লডকে শিখিয়ে দিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আইল্যান্ডে ফিরে আসার পর আমরা অনেক, প্লেন্টি মিন্স মেনি, আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক মেরিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড কী করতো,
আইল্যান্ডের আরেকটা দিকে চলে যেত আর আমি আরেকটা দিকে চলে যেতাম। এবং আমরা কি খেলতাম না, শিপরেক্ট মেরিনার্স খেলতাম। শিপরেক্ট মেরিনার্স মানে কি? শিপরেক্ট কথাটার মানে হচ্ছে জাহাজ যদি ডুবে যায় তখন তাকে বলে শিপরেক্ট। রেক্ট মানে ভেঙে যাওয়া। আগেকার দিনে মাঝে মাঝে জাহাজ ঝড়ে ডুবে যেত বা কোনো আইসবার্গে ধাক্কা লেগে ডুবে যেত, তো তখন নাবিকরা কী করতো, তারা সাঁতার কেটে অথবা ছোট ভেলায় করে অথবা লাইফ বোটে করে কোনো রকমে সমুদ্রের মধ্যে দিয়ে এসে কোনো একটা দ্বীপে বা কোনো একটা সমুদ্রের ধারে এসে আশ্রয় নিত। তো এই যে নাবিকদের বলা হতো শিপরেক্ট মেরিনার্স। মেরিনার্স মানে সেলার্স, নাবিক। তো ওরা এরকম একটা কাল্পনিক খেলা খেলতো যেন ওদের জাহাজ ডুবে গেছে এবং ওরা দুটো ভাই বোন, তারা দুজনই নাবিক, তারা দ্বীপটার দুদিকে আশ্রয় নিয়েছে। এবং তখন তারা কী করতো, ঘুড়ি ওড়াতো। ঘুড়ি উড়িয়ে ভাই বোনকে এবং বোন ভাইকে সিগন্যাল দিত যে আমি এখানে আছি। এগুলো হচ্ছে একটা কাল্পনিক খেলা তারা খেলতো। এই খেলাটা ছিল তাদের একটা কাল্পনিক খেলা। যাই হোক, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। সেকেন্ড প্যারাগ্রাফে আসছি। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা বড় ঘুড়ি ছিল এবং সেটা সুন্দর একটা লাল কাগজ দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটন আওয়ার নেমস ফুল অন ইট। এবং আমরা কি করেছিলাম, উই পেস্টেড মানে আঠা দিয়ে আটকে দিয়েছিলাম গোল্ড টিনসেল স্টার্স, সোনালি কালারের। টিনসেল মানে হচ্ছে এক ধরনের শাইনি মেটেরিয়াল, এক ধরনের চকচকে জিনিস, রাংতার মতো, সেই তার স্টার, ঠিক আছে, সেই টিনসেল স্টার গোল্ড কালারে, সেটা আমরা এই ঘড়িটার গায়ে সেঁটে দিয়েছিলাম। এবং আমাদের নাম আমরা লিখে দিয়েছিলাম। নামটা কি? ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট। তারপর লিখে দিয়েছিলাম বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে আমাদের নাম কি? ক্লড লিট। ক্লড কথাটা কিন্তু মানে এই নামটা আমরা আগেই জেনেছি যে ন্যারেটারের দাদার নাম ছিল ক্লড। আর এই মাত্র আমরা জানলাম যে ন্যারেটারের নামটা কি। ন্যারেটারের নাম হচ্ছে ফিলিপা। এই নামটা থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে ন্যারেটার অ্যাকচুয়ালি একটি মেয়ে। আমি তোমাদের পড়াবার সময় ফার্স্ট ইউনিটেই বলে দিয়েছিলাম যে ন্যারেটার একটি মেয়ে, কিন্তু আসলে সেটা পড়াবার সুবিধার জন্য ইউনিট 2তেই কিন্তু জানা যায় যে ন্যারেটারের নাম কি। ন্যারেটারের নাম হচ্ছে ফিলিপা লিট। তাহলে ভাই বোনের নাম কি? ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট। আর তারা ওখানে বিগ হাফ মুন লাইট হাউস এই কথাটাও লিখে দিয়েছিল। তাই ঘুড়িটার, এই সুন্দর ঘুড়িটাকে এইভাবে তারা এবার দিয়েছিল। নাও লেটস গো টু দ্য থার্ড প্যারাগ্রাফ। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন খুব সুন্দর বাতাস হয়েছিল ঘুড়ি ওড়ানোর জন্য। তোমরা জানো যে ঘুড়ি ওড়াবার জন্য কিন্তু রোজ ঘুড়ি ওড়ানো যায় না। যেদিন মানে পরিবেশে মানে বাতাসটা খুব ভালো বয়, সেই দিন তুমি ভালো ঘুড়ি ওড়াতে পারবে। তো ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড। গ্র্যান্ড মানে খুব সুন্দর, ভেরি গুড। তো একদিন খুব ভালো বাতাস বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. ন্যারেটর বলছে আমি নিশ্চিত নই, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই হাউ ইট হ্যাপেন্ড, কী করে এটা ঘটলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ির থেকে ঘুড়িটাকে বার করে নিয়ে আসছিলাম, আই ট্রিপড মানে আমি পা ফসকে পড়ে গেলাম। আই ট্রিপড মানে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আই স্টাম্বলড, ট্রিপ হচ্ছে স্টাম্বল, STUMBLE। ট্রিপ মানে হোঁচট খেয়ে পড়ে যাওয়া। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, হোঁচট খেলাম আর ওই পাথরের জমির ওপর পড়ে গেলাম। ফলের পাস্ট টেন্স ফেল এখানে লেখা আছে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। মাই এলবো মানে যেটা কনুই, আমার কনুইটা কী হলো, সোজাসুজি ওই ঘুড়ির ভেতর দিয়ে ঢুকে গেল। মেকিং এ বিগ হোল অর্থাৎ ঘুড়িটার মাঝখানে একটা বড় গর্ত হয়ে গেল। মেকিং এ বিগ হোল। তাহলে ন্যারেটার তাড়াহুড়ো করে ঘুড়িটা নিয়ে আসবার সময় পা হোঁচট খেয়ে সে পড়ে যায় এবং তার কনুইটা ঘুড়ির ভেতর দিয়ে ঢুকে যায়, ঘুড়িটার মাঝখানে একটা বড় গর্ত হয়ে যায়। সো দিস ইজ third paragraph. Now we'll move on to the fourth and final paragraph of unit number 2. We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. বলছে আমাদের খুব তাড়াহুড়ো করতে হয়েছিল। উই হ্যাড টু হারি মানে তাড়াহুড়ো করা। হ্যাসেন, HASTEN, হারি মিন্স হ্যাসেন, HASTEN, হ্যাসেন। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, ফিক্স মানে সারানো, টু ফিক্স দ্য কাইট মিন্স টু মেন্ড দ্য কাইট। ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, যদি এই ঘুড়িটাকে আকাশে পাঠাতে হয়
মানে বাতাস পড়ে যাওয়ার আগে, তাহলে আমাদের তাড়াতাড়ি ঘড়িটাকে সারাতে হবে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা খুব তাড়াতাড়ি আমরা দৌড়ে গেলাম লাইট হাউসের ভেতরে। ওই রাস্ট মানে আমরা খুব দ্রুত গতিতে লাইট হাউসের ভেতরে ঢুকে গেলাম কিছু কাগজ নেওয়ার জন্য, কারণ গর্তটাকে আমরা কাগজ দিয়ে আটকে দেবো। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম, নিউ মিন্স নো এর পাস্ট টেন্স নিউ। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমাদের কাছে আর লাল কাগজ নেই, কারণ ওই ঘড়িটা কিন্তু লাল কাগজ দিয়ে মোড়া ছিল, কিন্তু আমাদের কাছে আর লাল কাগজ নেই, এটা আমরা জানতাম। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। হ্যান্ডি মানে ইজি টু রিচ, হ্যান্ডি ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে আছে। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, মানে যেটা আমাদের হাতের কাজে সহজে পেয়ে গেলাম সেই জিনিসটা আমরা নিয়ে নিলাম। কি সেটা? অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। আমাদের বসার ঘরে একটা বুক কেস ছিল, একটা বইয়ের তাক ছিল, কাঁচ দেওয়া আলমারি আর কি, বই রাখার। তার ভেতরে একটা পুরনো চিঠি ছিল, সেই চিঠিটা আমরা নিয়ে নিলাম, সেটাকে আমরা কাজে লাগালাম এই ঘড়িটাকে সারাবার জন্য। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমরা কি করলাম? ঘড়িটাকে তাপ্পি মেরে দিলাম, অর্থাৎ প্যাচ মানে তাপ্পি মারা। ওই চিঠিটাকে দিয়ে, চিঠিটার দুটো পাতা ছিল, দুটো শিট ছিল, তো দুই দিকেই ওই চিঠিটার, ঘড়িটার দুপাশে ওই চিঠিটা দিয়ে আটকে দিলাম আঠা দিয়ে, যাতে ঘড়িটার গর্তটা ঢাকা পড়ে যায়। এবং কি করলাম? ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের পাশে রেখে ঘড়িটাকে কি করলাম? ওটাকে শুকিয়ে নিলাম, মানে আঠা লাগালে ওটা ভেজা ভেজা থাকবে, তো সেটাকে শোকাতে হবে, সেটা শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড ওয়েন্ট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এরপর আমরা বেরিয়ে পড়লাম, মানে আমরা শুরু করে দিলাম ঘুড়ি ওড়ানো, এবং ঘড়িটা আকাশে উড়ে গেল একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। বাতাসটা সেদিন ছিল খুবই সুন্দর। গ্লোরিয়াস মিন্স ভেরি গুড, ভেরি বিউটিফুল। গ্লোরিয়াস মিন্স ভেরি বিউটিফুল। বাতাসটা সেদিন ছিল খুবই ভালো, সুন্দর। অ্যান্ড ইট সোর্ড। সোর্ড মানে হচ্ছে, সোর ইজ এ ভার্ব, সোর মিন্স ফ্লাই আপ অর গো আপ। এবং ঘড়িটা খুব তাড়াতাড়ি ওপর দিকে উঠে গেল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ। হঠাৎ, স্ন্যাপ মানে একটা যেন ছিঁড়ে যাওয়ার আওয়াজ হলো। স্ন্যাপ, স্ন্যাপ মানে ছিঁড়ে যাওয়া, এখানে ছিঁড়ে যাওয়ার আওয়াজও হতে পারে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। তারপর আমরা দেখলাম যে ক্লড দাঁড়িয়ে আছে, আমি দেখলাম যে ক্লড দাঁড়িয়ে আছে, হাতে ওই ঘড়ির যে সুতোটা, সেই সুতোটা হাতে ধরে আছে, কর্ড মানে সুতো, কিন্তু তাকে খুব বোকা বোকা দেখাচ্ছে, কারণ ঘড়িটা অনেক সময় বাতাস যখন জোরে বয়, অনেক সময় ঘড়ি সুতো ছিঁড়ে ঘড়ি নিজেই বেরিয়ে চলে যায়, এক্ষেত্রেও তাই হয়েছিল। আবার কাইট হ্যাড সেইলড ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘড়িটা উড়ে চলে গেল মেনল্যান্ডের দিকে, অর্থাৎ কানাডার যে মূল ভূখণ্ড সেই দিকে উড়ে চলে গেল। সেল মানে আমরা জানি যে নৌকা চালানো বা জাহাজ চালানো, কিন্তু এখানে সেল মানে বাতাসে ভেসে যাওয়া, ঠিক আছে? ফ্লোট ইন দ্য এয়ার, দ্যাট ইজ সেল। তাহলে এখানে ঘড়িটা কোথায় গেল? দেয়ার বিকজ অফ দি গ্লোরিয়াস উইন্ড দি কাইট গট টর্ন অ্যান্ড ফ্রম দ্য কর্ড অ্যান্ড ইট ফ্লিউ অ্যাওয়ে টুয়ার্ডস দ্য মেনল্যান্ড, এবং ঘড়িটা উড়ে গেল মেনল্যান্ডের দিকে। সো হিয়ার এন্ডস ইউনিট নাম্বার 2। তো আজকে আমরা কি করছি, এই ইউনিট নাম্বার 2 সঙ্গেই আমরা এর এক্সারসাইজটাও আলোচনা করে নেব। তো লেট আস লুক অ্যাট দ্য এক্সারসাইজ। ফার্স্ট আছে, প্রথমে যেটা আমরা দেখব যে এক্সারসাইজগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিপল চয়েস, এমসিকিউজ। প্রথমটা কি আছে? ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ। চারটে অপশান আছে, লাভলি, আনপ্লেজেন্ট, বোরিং, ডাল। আজকে আমরা পড়ালাম যে সামারে ওদের বিগ হাফ মুনটা সবসময় থাকে লাভলি, তাহলে এটা হবে লাভলি। নাম্বার 2, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দি ন্যারেটর মেড প্লেন্টি অফ পাপেটস, মাস্কস, কাইটস, এনভেলপস। অর্থাৎ মেনল্যান্ডে এসে ক্লড এবং ন্যারেটর কী কী উড়িয়েছিল, তো তোমরা বুঝতেই পারছো, বা কী কী বানিয়েছিল, তাহলে বানিয়েছিল কি, উত্তরটা কী হবে আজকে আমি পড়িয়েছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ নিউজ পেপার, লেটার, এনভেলপ, কার্ড। যে ছিঁড়ে যাওয়া ঘড়িটা কী দিয়ে তাপ্পি মারা হয়েছিল, আজকেই আমরা বলেছি, তোমরা আশা করি এগুলো নিজেরাই করে নিতে পারবে। পরের কোশ্চেনটা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে টেক্সট থেকে ইনফরমেশনটা নিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দেখা যাক প্রথমটা কী আছে, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড। এবার তোমাকে সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে। তা মেনল্যান্ডের ছেলেটি দেখিয়েছিল কি, না কী করে ঘুড়ি বানাতে হয়, আর কাকে দেখিয়েছিল? ক্লডকে। তাহলে তুমি উত্তরটা কী লিখবে?
A boy on the mainland showed Claude how to make kites. তাহলে কি লিখবে? শোড অব্দি লেখাই আছে, তুমি খালি লিখবে ক্লড হাউ টু মেক কাইটস। তাহলে এটা উত্তর হয়ে গেল। নেক্সট, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দি ন্যারেটার পেস্টেড। অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড। ক্লড এবং ন্যারেটার কাইটের গায়ে কি পেস্ট করেছিল সেটা তোমরা আজকেই আমি পড়িয়েছি, টেক্সটটা পড়লেই তোমরা লিখতে পারবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ। ক্লড দাঁড়িয়েছিল, গল্পের শেষে যেটা একটু আগে পড়ালাম, ক্লড দাঁড়িয়েছিল স্ট্যান্ডিং উইথ, হাতে কী নিয়ে এসে দাঁড়িয়েছিল সেটা তোমাকে লিখে দিতে হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটা চার্ট দেওয়া আছে, বাঁ দিকে লেখা আছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বক্তব্য, আর ডান দিকে লেখা আছে রিজন, রিজন মানে কারণ। তো দেখা যাক স্টেটমেন্টগুলো কী কী। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে এ, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। ন্যারেটারের এলবোটা, কনুইটা ঘুড়ির ভেতর দিয়ে ঢুকে গিয়েছিল। তাহলে কিসের কী কারণে ঢুকে গিয়েছিল? রিজনটা হচ্ছে সে পড়ে গিয়েছিল, ঘুড়িটা আনবার সময় সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তা তোমাকে লিখতে হবে, রিজনটা শুধু লিখবে দি ন্যারেটার ট্রিপড অন দ্য রকস অ্যান্ড ফেল। রকের উপর সে ট্রিপ করে, বা তুমি লিখতে পারো দ্য ন্যারেটার স্টাম্বলড STUMBLED অন দ্য রকস অ্যান্ড ফেল অন দ্য গ্রাউন্ড। এইটুকু লিখলেই উত্তরটা হয়ে যাবে, রিজন। এবার পরের কোয়েশ্চেনটা বি, ক্লড অ্যান্ড দি ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট। ক্লড এবং ন্যারেটার তাড়াহুড়ো করেছিল ঘুড়িটাকে সারাবার জন্য। আজকেই পড়িয়েছি, কারণ বেশি দেরি করলে বাতাস পড়ে গেলে আর ঘুড়ি ওড়াতেই পারবে না, ঠিক আছে? সেটা তুমি টেক্সট বই থেকেই পেয়ে যাবে, এটা তোমরা নিজেরা করবে। পরেরটা হচ্ছে দ্য কাইট সোড। ঘুড়িটা খুব সুন্দর ওপরে উঠে গেছিলো। কেন উঠে গেছিলো? সেদিন বাতাসটা খুব ভালো ছিল। তাহলে উত্তরটা কী হবে তোমরা নিশ্চয়ই জানো, আজকেই আমি বলেছি। এছাড়া এইগুলো হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে যে এক্সারসাইজ, তাতে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি আলোচনা করলাম। আর 3টে কোশ্চেন আমি এক্সট্রা দেবো, যেগুলো রেগুলার কোশ্চেন, যেগুলো তোমাদের এই ইউনিটটা ভালো করে পড়বার জন্য রেডি করতে হবে। তাহলে কোশ্চেন নম্বর 1 লেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দি ন্যারেটার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ন্যারেটার। ন্যারেটারের নাম কি? আজকেই আমরা বলেছি যে ইউনিট 2তে আমরা জানতে পারলাম ন্যারেটারের নাম কি না, ফিলিপা লিট, LEETE, ফিলিপা লিট। তুমি লিখবে কি, দ্য নেম অফ দ্য ন্যারেটার ইজ ফিলিপা লিট। ঠিক আছে, নাও কোশ্চেন নম্বর 2, এটা লিখে নাও, আমি আবার বলছি আস্তে আস্তে, তুমি লিখে নাও। হাউ ডিড দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার মেন্ড দ্য রাপচার্ড কাইট। আবার বলছি, হাউ ডিড দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার মেন্ড দ্য র্যাপচার্ড কাইট। RUPTURED, রাপচার্ড কাইট। অর্থাৎ ন্যারেটার এবং তার দাদা কি করে ফেটে যাওয়া ঘুড়িটা বা গর্ত হয়ে যাওয়া ঘুড়িটা সারিয়েছিল। ঠিক আছে, তো আনসারটা আমি বলছি, তোমরা লিখে নাও। দি ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার মেন্ডেড, MENDED, অথবা ফিক্সডও লিখতে পারো, FIXED। দি ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার ফিক্সড দ্য রাপচার্ড কাইট, RUPTURED, রাপচার্ড কাইট, by pasting and old letter on either side of the kite. Full stop. আবার বলে দিচ্ছি, লিখে নাও। The narrator and her brother mended the ruptured kite by pasting এর জায়গায় তুমি আরেকটা ওয়ার্ড লিখতে পারো যেটা বই আছে, প্যাচিং। by patching, PATCHING, by patching and old letter on either side of the kite. ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন দিয়েছে, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, হোয়ার ডিড দ্য কাইট সেল অ্যাওয়ে। ঘুড়িটা কোথায় উড়ে গেল বা কোন দিকে উড়ে গেল? দ্য কাইট সেলড অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড। তাহলে এই কটা কোশ্চেন যদি তুমি রেডি করো, তাহলে ইউনিট 2 এর সমস্ত যে কোনো প্রশ্ন আসলে তুমি উত্তর লিখতে পারবে। তো নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ টু ওয়াচ মাই ভিডিও very carefully and listen to me minutely, and then you read the text very carefully. I am sure you will
grasp the meaning of the text very well, and you will be able to answer any question that may come from this unit. So with this, today's lesson comes to an end. You take care, be safe at home. Wait for my next video. Till then, goodbye.